আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। প্রথমে আমি যে সংবাদটা দিয়ে আসলে শুরু করতে চাই, বাংলাদেশের এক ছোট্ট শিশু যার নাম রামিসা, তার বাবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আমি কথা বলতে চাই, তবে থাকছে আন্তর্জাতিক বিষয়ের মধ্যে ইরানের বড় প্ল্যান বা ইরানের বড় চালে আবারও আমেরিকা ট্রাম্প বড় রকম বিপদে পড়তে যাচ্ছেন এবং তার দেশের মধ্যে তার ক্ষমতা কেড়ে নেবার চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কংগ্রেস থেকে। পাশাপাশি নেতানিয়াহু ক্ষমতা হারাতে যাচ্ছেন এবং তুরস্ক থেকে বা স্পেন থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনিদের সহযোগিতায় গেছে, তাদের সাথে ইসরায়েলের আচরণ নিয়ে পুরো পৃথিবীতে নিন্দার ঝড় উঠছে। দর্শক, এক প্রকার কি বলবো, ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে যে চতুর্মুখী বিপদে পড়েছেন সেটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশের ছোট্ট একটি বাচ্চা মেয়ে, স্কুলের পড়ু একটা মেয়ে রামিসা, তার বাবার একটি কথা বলছি। তার বাবা, নিহত রামিসার বাবা বলছেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না। আমাদের বিচারের কোনো উদাহরণ নেই এই দেশে। এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। 54 বছরের বাংলাদেশে একজন স্বাধীন নাগরিক তার সন্তানের বিচার চাওয়ার সাহস পাচ্ছেন না, কারণ তিনি জানেন এই দেশে বিচার হয় না। তনুর বিচার হয়নি, আমাদের প্রাণপ্রিয় ইনকিলাব মঞ্চের সেই ওসমান হাদির বিচার হয়নি, কোনো খবর নাই। আমার বন্ধু বা আমাদের সহযাত্রী সাগর রুনির বিচার হয়নি। যে বিএনপি সবচেয়ে বেশি সাগর রুনির কথা উচ্চারণ করতেন, সেই বিএনপি ক্ষমতায় বসলে সাগর রুনির কোনো খবর নাই। তনুকে নিয়েও বিএনপি অনেক কথা বলেছেন, কোনো খবর নেই। এই রাষ্ট্র ক্ষমতায় বসতে জানে, সুশাসন কাকে বলে বা বিচার কাকে বলে এই রাষ্ট্র ভুলে যায়। এই রাষ্ট্রের মানুষ কখনো ইনসাফ বা কখনো আইনের শাসন দেখবে বা বিচার পাবে, এই স্বপ্ন দেখতে ভুলে গেছে। গত 7 দিনে, আবারও বলছি, গত 7 দিনে 4 শিশুকে রেপ করে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে এবং এর মধ্যে হত্যাও করা হয়েছে। মিরপুরে 7 বছরের শিশু ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঠাকুরগাঁয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। এগুলো সব আমাদের গণমাধ্যমের খবর। এছাড়া আরো কত খবর আছে, হয়তো আমরা খোঁজও রাখছি না। এই দেশটা কি পাল্টাবে না? বিচার কেন হয় না জানেন? যারা ক্ষমতার খুব কাছাকাছি থাকে, আমাকে এক পুলিশের কর্তা সেদিন বলছিল আমার সাথে কথা বলতে বলতে, যে এই দেশটাকে আসলে আমরা পুলিশরাও পাল্টাতে পারবো না, কারণ যারা রাজনীতি করেন তারা আমাদের হাতগুলো বেঁধে রাখেন। আগে শেখ হাসিনা বেঁধে রেখেছে, এখন সালাউদ্দিন ভাইরা বেঁধে রাখেন। পুলিশ চায় অনেক কিছু করতে পারে না, আবার কিছু অতি উৎসাহী পুলিশ থাকে যারা ক্ষমতার খুব কাছাকাছি যাওয়ার জন্য রাজনৈতিক দলের এমন চামচামি করে যাতে বাকি পুলিশের পোশাকগুলো অসম্মানিত হয়। সব পুলিশ খারাপ না, বহু সৎ পুলিশ অফিসার আছে এই দেশে। রামিসার বাবার কথাটি আমার কানে বাজছে এবং আমার সারাদিন অসম্ভব খারাপ লেগেছে। একজন বাবা বিচার চাওয়ার সাহস পায় না তার দেশের, কারণ তিনি জানেন বিচার হবে না। 15 দিন পর আরেকটি ঘটনা ঘটে এটা ধামাচাপা পড়ে যাবে। এটার জন্যই হাসিনার বিরুদ্ধে 2000 ছেলে জীবন দিয়েছে, 40,000 আহত হয়েছে, কত মায়ের বুক খালি হলো, কত সন্তান পঙ্গু হলো, অন্ধ হলো। এটার হিসেব আসলে কে দেবে? জাস্ট একটা দলকে ক্ষমতায় বসার জন্য কি আমরা এই ত্যাগ স্বীকার করেছি? আমরা দেশ ছেড়ে প্রবাসী হয়েছি, পালাতক হয়েছি কার জন্য? একটা দলকে ক্ষমতায় আনতে। বিষয়টি কি এরকমই ছিল?
অনেকে বলেন মাসুম ভাই আপনি কোন দল করেন? আমি কোনো দল করি না, আমার দল একটাই, বাংলাদেশ। এই দেশে কোনো দল করা হলো পাপ, কারণ একটা দল করব কেন? টেন্ডারবাজির জন্য, সুবিধা নেওয়ার জন্য, তাই তো। এই দেশে দেখবেন চোখের সামনে অনেক কিছু ঘটবে, কিছু বলবেন না, বলতে পারবেন না। আপনি বললে কোনো না কোনো পক্ষের হবেন, হয় গুপ্ত হবেন অথবা কোন একটি দলের পক্ষে হবেন। এই দেশের মানুষ কি মানে দেশপ্রেমিক হতে পারে না? একটা দলের আন্ডারতে হবে, পুলিশকে, সেনাবাহিনীকে, বিচারককে, আমলাকে, সাধারণ পিপলকে, শিক্ষককে, সবাইকে কোনো দলের হতে হয়? নিরপেক্ষ হওয়ার কি কোনো সুযোগ নেই এই দেশে? রামিসার বাবার এই কথাটির পর একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হেলে পড়ার কথা, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা, কিন্তু বাংলাদেশে কেউ পদত্যাগ করবে না, কারণ এটা নির্লজ্জ রাষ্ট্র। এই রাষ্ট্রের কারো লজ্জা শরম নাই। যারা এতদিন সমালোচনা করতেন শেখ হাসিনা, তারা ক্ষমতায় বসে নিজেরাই দেখছেন তাদের চোখের সামনে অপরাধ হচ্ছে, কিন্তু তারা কিছু করবে না। কারণ হাসিনার সমালোচনা করেছিলেন শুধু তাদের ক্ষমতায় বসার জন্য। তারা হাসিনার নীতিগত আদর্শিক কোনো সমালোচনা করার সাহস রাখেন কিনা আমার প্রশ্ন আছে। আওয়ামী লীগের লোকগুলো এখন বিভিন্নভাবে পুশিং করছে, পিন মারছে বিএনপিকে। আওয়ামী লীগের সাংবাদিকরা বিভিন্নভাবে উন্মোচিত হওয়ার চেষ্টা করছেন, শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার গ্রিন সিগন্যাল দিচ্ছে। এই বিএনপি ইতিহাসের সবচেয়ে বড় ভুলের দিকে যাচ্ছে এবং সেই ভুলটি করবে এবং তাদের কবর রচিত হবে যদি এবার তারা সুশাসন তৈরি করতে না পারে, মানুষের আস্থায় পৌঁছতে না পারে। আমি বলে রাখলাম। দর্শক, চলে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কংগ্রেসে, আমি আজকে বিকেলের খবরে বলেছিলাম, চাপের মুখে পড়েছেন। তার ক্ষমতা কেড়ে নেবার জন্য কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে। সেখানে ডেমোক্রেট এবং রিপাবলিকান শিবিরে ট্রাম্পের পক্ষে চেয়ে বিপক্ষে বেশি ভোট পড়েছে। 47 ভোট পেয়েছে ট্রাম্প বা রিপাবলিকান শিবির থেকে, আর তার চেয়ে বেশি ভোট পেয়েছে ডেমোক্রেটরা, 3 ভোট, অর্থাৎ 50 ভোট। বলা হচ্ছে রিপাবলিক দলের যে প্রেসিডেন্ট ট্রাম্প, সেই রিপাবলিক দলের 3 জন তারা চলে এসছেন, মানে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং তারা চাচ্ছেন, মানে তাদের যে আইন, সেই আইনটি করতে চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র যেন 60 দিনের বেশি কোথাও সেনা মোতায়েন করে রাখতে না পারে। মানে যুদ্ধ পরিস্থিতিতে তারা যেন 60 দিনের বেশি একজন প্রেসিডেন্ট তার নিজের ক্ষমতা এটি করতে না পারে। তাকে যেন কংগ্রেসে এটার জন্য বিল এনে পাশ করে সেই কাজটি করতে হয়, মানে সেই লড়াইটা করতে হয়। খোলামেলা আরো সহজ করে বুঝিয়ে বলি, অর্থাৎ প্রেসিডেন্ট তার ক্ষমতার বলে একটা যুদ্ধ ছড়িয়ে দিতে পারেন। এটাকে এখন আটকাবার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইরানের সাথে লড়াই করে আমেরিকাকে যে বিপদে ফেলছে তার কারণে। বলা হচ্ছে যে ট্রাম্প তার নিজের ইচ্ছে 60 দিনের বেশি আর কিছু করতে পারবে না। ইতিমধ্যে আমরা 80 দিনের মানে ওভার হচ্ছে, 80 দিন পার হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির 28 তারিখের যুদ্ধটা শুরু, আজকে হিসাব করেন। তো এমন ভাবে এই বিলগুলো আনা হচ্ছে যাতে করে ট্রাম্প আর নিজের স্বেচ্ছাচারিতা প্রদর্শন করতে না পারে, আমেরিকাকে বিপদে ফেলতে না পারে। আসেন নেতানিয়াহুর খবরে। একইভাবে নেতানিয়াহুর দেশেও তাদের যে অর্থমন্ত্রী, তার বিরুদ্ধে আইসিটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাবার জন্য একটা মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনায় তাদের দল লিকুদ পার্টি সহ আরো যে পার্টিগুলো আছে তারা এটা নিয়ে ব্যাপক হট্টগোল করেছে এবং বলা হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচন আসতে পারে সেপ্টেম্বরে। অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট এবং দুঃখিত অক্টোবরে হবে, আর সেপ্টেম্বর মধ্যবর্তী, আর সেপ্টেম্বর হলো তাদের 26-এর মানে এই বছরের নেতানিয়াহুর ক্ষমতার মেয়াদ শেষ। এই বছরের গত 22 সালে নেতানিয়াহু ক্ষমতায় বসেছিলেন, সেই হিসেবে 26 সালের অক্টোবরে তাদের নির্বাচন হওয়ার কথা। তো এখন মধ্যবর্তী নির্বাচনটি হলে 1 মাস আগে সেপ্টেম্বরে হতে পারে এবং যতগুলো জরিপ আছে, আমেরিকার জরিপ বলছে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে জিততে পারবে না এবং ইসরায়েলের জরিপ বলছে নেতানিয়াহুর জন্য এই জয়টা খুব কঠিন। কঠিন মানে কি, সে জেতার সম্ভাবনা একেবারে তলানিতে। কারণ নেতানিয়াহু ইতিমধ্যে তার জনপ্রিয়তা
হারিয়ে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে। তো পাশাপাশি এই দেশটি আরো বড় চাপে পড়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার দেশের যে ব্যাপক ক্ষতি হয়েছে এবং তিনি যেই আশ্বাস দিয়ে যুদ্ধটা ছড়িয়েছিলেন সেটি তার জনগণকে গিলাতে পারেনি, কারণ তার জনগণ দেখছে ইরান তাদের উপর যে আক্রমণ করেছে সে আক্রমণে তার দেশে বড় রকম ক্ষতি হয়েছে এবং যে ক্ষতিগুলো হয়েছে সেই জনগণের বাড়িঘর আর পুনর্নির্মাণ করে দিতে পারেনি। এখন নতুন করে যুদ্ধ ছড়ালে ইরান যে আরো ম্যাসিভ অ্যাটাক করবে সেটাও মোকাবেলার শক্তি ইসরায়েল নামক দেশটির নেই, যে কারণে দেশটির ভেতরে তার পতনের জন্য একটা বিশাল গোষ্ঠী কাজ করছে, রাজনৈতিক নেতারাও কাজ করছে এবং জনগণ অ্যাক্টিভ হয়ে মাঠে আছে। দর্শক, লেবানন থেকেও শক্ত প্রতিরোধ গড়ে উঠছে দখলদার দেশটির উপর। পাশাপাশি স্পেনের বার্সেলোনা থেকে যে কয়েক শত বোট মানবাধিকার সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবীদের নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে, ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছে, তাদেরকে পথে আটকে দিয়েছে ইসরায়েল এবং সেই মানবাধিকার সংগঠনের সদস্যদের তুলে নিয়ে গেছে, তাদের মোবাইল কেড়ে নিয়েছে, তাদের ক্যামেরা কেড়ে নিয়েছে, তাদেরকে নির্লজ্জভাবে অপমানিত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে তাদের শাস্তি দেওয়া হয়েছে, যেটা নিয়ে পুরো পৃথিবীতে ওই দেশটির প্রতি মানুষের সমালোচনা বেড়েছে। সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন গণমাধ্যমে তাদের ব্যাপক সমালোচনা করা হচ্ছে, যে যারা বিভিন্ন দেশ থেকে স্বেচ্ছাসেবীরা গেছে, মানবাধিকার সংগঠন কর্মীরা গেছে, তাদের উপর বা তাদের সাথে এই আচরণটি পৃথিবীর কোনো সভ্য দেশ গ্রহণ করতে পারছে না। দর্শক, আসি এবার আপনাদের জন্য কিছু মূল খবরে। চীন এবং রাশিয়ার মধ্যে যে বৈঠকটি হয়েছে সেখানে দুই পক্ষ গুড। এক ভাই লিখছেন আপনি বাংলাদেশের দালাল, কোনো দলের নয়। রাইট, আমি এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি এই দেশের দালাল, জনগণের দালাল, আমি কোনো রাষ্ট্রীয় বাহিনীর দালাল নই। তাহলে অনেক কিছু পেতাম, নগদই বললাম, সবার সামনে বললাম। তো চীন এবং রাশিয়া তারা ইরানের পাশে থাকার ব্যত্যয় ঘোষণা করেছে এবং তারা মার্কিন ডলারের একটা বড় রকম পতনের জন্য ব্রিক্সকে অ্যাক্টিভ করতে চাইছেন। পাশাপাশি ভারত সহ আরো অনেকগুলো দেশ যারা ব্রিক্সের সদস্য তাদের সাথে আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধু ইরানের সাথে পাল্টা অ্যাটাকই সাইজ করতে চাচ্ছে না, তাদেরকে অর্থনৈতিকভাবে বা ডলারের পতনের মাধ্যমেও রাশিয়া, চীন সহ মার্কিন বিরোধী জোটগুলো কাজ করছে। এর মধ্যে ব্রিক্সকে এই জন্য অ্যাক্টিভ করা হচ্ছে। তো বলা হচ্ছে যে চীন এবং রাশিয়া আজকে যে স্টেটমেন্ট দিয়েছে দ্বিতীয় দিনে, কারণ ভ্লাদিমির পুতিন এখন চীন সফর করছেন, আজ তার দ্বিতীয় দিন। তো তিনি বলছেন যে আমেরিকা যা ইচ্ছা তাই করছে। তারা ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে কিডন্যাপ করে নিয়ে আইনের মুখে ফেলেছেন। একটি রাষ্ট্রপ্রধানকে কি করে তুলে নিয়ে যাওয়া হয়? এবং চীন রাশিয়া যৌথভাবে যে বক্তব্য দিয়েছে সেখানে তারা দ্বিতীয় যে কথাটি বলেছে, ইরানে হামলা করে, যেখানে তারা আলোচনার টেবিলে ছিল সেখানে তারা হামলা করে সর্বোচ্চ নেতা সহ শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে। এটা জাতিসংঘের কোন আইনের ভিত্তিতে হয়েছে? এই প্রশ্নগুলো নতুন করে আমেরিকাকে আবার বিপদে ফেলছে। তারা বলছে তারা চাইছে অন্যায্যভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে তারা যা ইচ্ছে তাই করতে পারে। তারা কোনো দেশের উপর যেমন স্যাংশন দিতে পারে, নিষিদ্ধ করতে পারে, আবার নিজেরা হামলার পরিবেশ তৈরি করে হামলা করে তাদেরকে বিভিন্নভাবে অপরাধী শনাক্ত করে আরো জোটকে নিয়ে তারা আক্রমণ করার প্রচেষ্টা চালাতে পারে। বিশ্বের অর্থনীতির এই মন্দাবস্থার জন্য ওই দেশটিকে, আমেরিকাকে দায়ী করছেন তারা এবং বলছেন ইরান যে কাজটি করছে এটা তার বৈধ অধিকার রয়েছে। ইরানের আজকে গুরুত্বপূর্ণ কিছু স্টেটমেন্ট পাওয়া গেছে। তারা বলছে যদি ইরান আক্রান্ত হয় তারা যে কাজটি করবে, পূর্বে যেমন আজকে কয়েকটি সামরিক বিশ্লেষক মধ্যপ্রাচ্যের বিশ্লেষণ এসছে, সেখানে বলা হয়েছে ইরান প্রথমে যে যুদ্ধটা করেছিল 40 দিনের, তারা যে কৌশলটি গ্রহণ করেছিল তারা খুব ধীরে ধীরে যুদ্ধটা চালাতে চেয়েছিল। এই জন্য প্রথমে তারা কয়েক দশক আগের মিসাইল ব্যবহার করেছে, ধীরে 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 মূল ঝুলিতে হাত দিয়েছে, কারণ ইরানের ধারণা ছিল যুদ্ধটা লম্বা হবে। 40 দিন পর ইরান আমেরিকা ইসরায়েলের পুরো ম্যাপটাকে, প্যাটার্নটাকে বুঝতে পেরেছে তারা কি চাইছিল এবং কি অবস্থা তাদের। এবার ইরান বড় রকম আক্রমণ করবে। সেই আক্রমণটা কেমন হতে পারে সেই ব্যাখ্যাটা এরকম দেয়া হয়েছে যে ইরান এবার একযোগে বড় আক্রমণ করবে, প্রয়োজনে একসঙ্গে কয়েক শত মিসাইল ড্রোনকে তারা মারবে, পুরো মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলকে তারা বড় আক্রমণের জালে ছিন্ন ভিন্ন করবে। এটি হলো ইরানের এবারের প্ল্যান। অর্থাৎ
ইরান আরব আমিরাতকে হুঁশিয়ার করে বলছে তাদেরকে উটের যুগে পাঠানো হবে এবং দুবাই তারা কেড়ে নেবে, মানে দুবাই তারা দখল করবে। ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজকে স্টেটমেন্ট দিয়েছে, বলছে আমরা আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করছে, পেছন থেকে ছুরি মেরেছে, ওরা পশ্চিমাদের সাথে মিলে ইরানে হামলা করেছে, অতএব আরব আমিরাতকে আমরা উটের যুগে পাঠিয়ে দেব। যে ব্যক্তি কথা বলেছেন সেই ব্যক্তি আইআরজিসির সমর্থক কোনো ব্যক্তি, এবং আইআরজিসির বক্তব্যটি তিনি দিচ্ছেন বলে ধারণা করছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। এবং এবার যুদ্ধটা বাদলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল এবং আরব আমিরাত। ইরানের বিভিন্ন পক্ষ থেকে যে বক্তব্য আসছে সেখানে বলা হচ্ছে আরব আমিরাতকে এবার উটের যুগে পাঠানো, মানে কি তাদের মানচিত্র কেড়ে নেওয়া হবে এবং উটের যুগে, সেই জাহিলিয়াতের যুগে পাঠানো হবে। তার মানে আরব আমিরাতের জন্য খুব দুঃখের সংবাদ আসছে যদি যুদ্ধটা শুরু হয়ে যায়। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধ শুরু করবেন কি, তিনি প্রতিদিন ডেডলাইন দেন আর পেছান, আর তার দেশের মধ্যে তাকে নিয়ে এখন বিভিন্ন বিল উত্থাপন হচ্ছে কংগ্রেসে। পাশাপাশি ইরান বলে দিয়েছে যে আমরা আক্রমণ করব না, আক্রান্ত হলে ছাড়বো না, যারাই আক্রমণ করবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চটা করব। এবং আপনারা দেখেছেন আমার আগের লাইভগুলোতে তাদের বর কনে যাদের বিয়ে হচ্ছে ইরানে, তেহরানে আজকে বিয়ে হলো, হাজার হাজার মানুষ দেখা গেল, বর হাতে রাইফেল নিয়ে এসছে, মসজিদের ইমাম নামাজ পড়তে যাচ্ছেন রাইফেল হাতে। পুরো ইরান প্রস্তুত। একটি জাতি যখন প্রস্তুত হয় তখন আসলে কোনো সাম্রাজ্য সেখানে কিছু করতে পারে না। আমেরিকার জন্য অনেক রকম টেনশন, আমেরিকা যেই গোপন পরিকল্পনা করে এসছে তারা অ্যাটাক করবে, সেখানে কিভাবে কি করবে, এই সকল প্ল্যানগুলো এখন আমেরিকার ব্যর্থ হচ্ছে ঐক্যবদ্ধ ইরানের জন্য। দর্শক, শেষ যে খবরটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো ইরান বলছে তারা আক্রান্ত হলে হরমুজ স্থায়ীভাবে বন্ধ হবে এবং বাবুল মান্তাব বন্ধ হবে। এতে করে পুরো পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে। এবং আমেরিকাকে শাসিয়ে বলেছে যে 14টি প্রস্তাব ইরান দিয়েছে, যদি সেই 14টা প্রস্তাব তারা মানতে না পারে তাহলে তারা আবারও ফ্রন্টে নামবে, মানে যুদ্ধে নামবে। আর আমেরিকা বলছে যে আমাদের সাথে ইরানের আলোচনা মোটামুটি ভালো অবস্থা যাচ্ছে, আশা করা যায় একটা সমাধান আসবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফা মহসিন নাকবি আবারও সফরে এসছেন ইরানে। তার কাছে মার্কিন বা সৌদি আরবের কি বার্তা আছে, বা তিনি ইরানের সাথে কি মিশনে বা কি প্ল্যানে কথা বলবেন সেটি হয়তো আমরা আগামীকাল জানতে পারবো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।